নমস্কার, অ্যাচিভার আলটিমেট গাইড অফ ইঞ্জিনিয়ারে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম যারা ভিডিওটা দেখছো। আজকে আমরা একটা জেনারেল ইন্ট্রোডাকশন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আমাদের এই ব্যাচের সাকসেসফুল দুজন স্টুডেন্টের সাথে, একজন সুশান্ত ওঝা যে খুব ভেরি রিসেন্টলি আরডিসি কংক্রিটে ইন্টারভিউ ক্র্যাক করেছে, আর একজন বুদ্ধদেব দাস যে কেএসি ইন্টারন্যাশনালে ইন্টারভিউ ক্র্যাক করেছে। তো আজকে তাদেরই ইন্ট্রোডাকশন পালা, তারা তাদের সম্পর্কে নিজেদের সম্পর্কে বলবে, তোমরা শুনবে এটা। আমি রাজমোদক। আমি শিল্পা শর্মা, আমরা দুজনেই সিভিলের ফ্যাকাল্টি। তো আমি শুরু করছি প্রথমে সুশান্ত ওঝাকে দিয়ে। সুশান্ত, তুই তোর নিজে পরিচয় দে যারা ভিডিও দেখবে পরবর্তীতে। সুশান্ত ওঝা, কারেন্টলি আমি এফসিআই পলিটেকনিকে থার্ড ইয়ারের সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং 2018 মাধ্যমিক পাস করি। তারপরে আমি 20 এইচএস পাস করি। তারপর 22 আমি এপিসিতে অ্যাডমিশন নিই এবং অ্যাডমিশনের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার থেকে আমি অ্যাচিভারে পড়াশোনা শুরু করেছি এবং এই বছর 2025 জানুয়ারি মাসের 24 তারিখে আমি আরডিসি কংক্রিটের জন্য বসেছিলাম এবং সেখানে আমি সাকসেসফুলি ওই ইন্টারভিউটা ক্র্যাক করে আজকে এখানে এসেছি। আচ্ছা বুদ্ধ, তোর ইনফরমেশন তুই যদি একটু শেয়ার করিস। আমি বুদ্ধদেব দাস, আমিও সেই এপিসিআই পলিটেকনিক থেকে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমার বাড়ি মালদা। আমি অ্যাচিভার এইখানে ওই থার্ড সেমিস্টারের পর থেকে মানে ফোর্থ সেমিস্টার ফিফথ সেমিস্টার পড়াশোনা করেছি। তারপর এখন এই লাস্ট জানুয়ারির ডেটটা ঠিক আমার মনে নেই, জানুয়ারির কোনো একটা কেইসি ইন্টারন্যাশনালের আরপিজি গ্রুপ থেকে জেএস যে কলেজ আছে সেইখানে ওরা ডেকেছিল, আমাদের ফুল ক্যাম্পাস ছিল, সেইখানে হয় ইন্টারভিউটা, সেখান থেকেই পরে শর্টলিস্টেড হয়। এবার আমি যদি সুশান্তকে জিজ্ঞেস করি একটা কোশ্চেন, যে হঠাৎ করে ডিপ্লোমার তো অনেক কটা স্ট্রিম রয়েছে, তুই সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে কেন চুজ করলি? সত্যি কথা বলতে গেলে ডিপ্লোমাতে 3টে মাদার ট্রেড, আমার প্রথম থেকে ছিল 3টে মাদার ট্রেডের মধ্যে থাকবে। তবে খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে যে ব্যাপারটা এরকম, ইলেকট্রিক্যালের কাজ আমার খুব ভয় লাগে, ইলেকট্রিক আমার খুব ভয় হয় এবং মেকানিক্যালে আমি ছোটবেলা থেকে শুনে আসছি মেকানিক্যাল করতে গেলে কালিঝুলি মাখতাম, তো আমি দুটোটাকেই দূরে রাখতাম। আর একটা ব্যাপার যে কোনো স্থাপত্য যেগুলো ছিল সেগুলো প্রতি আমার ইন্টারেস্টটা বরাবরই একটু বেশি এগুলোর তুলনায়, সেই কারণে আমি সিভিলে এসেছি। আচ্ছা বুদ্ধ, যদি সেম কোশ্চেন থাকে আর কি, যে তুই হঠাৎ করে সিভিল কেন চুজ করেছিস? আমার ক্ষেত্রে কোশ্চেনের অ্যান্সারটা সম্পূর্ণ আলাদা। আমার তো তখন জানাই ছিল না যে ডিপ্লোমা নামেও কোনো একটা কোর্স হয় বা আর কিছু। আমাদের ওখানে একটা টিচার যার সাথে ভালো সম্পর্ক, আমার প্রাইমারি স্কুলের টিচার, তিনি আমাকে বলেছিলেন যে ডিপ্লোমা করতে। তারপরে আমি খোঁজ খবর নিই ডিপ্লোমার ব্যাপারে। উনি আমাকে ফর্মটা পর্যন্ত ফিল আপ করে দিয়েছিলেন ডিপ্লোমার জন্য। তারপরে এক্সাম হয়, এটা তখন আমাদের সময় তো এন্ট্রান্স এক্সাম ছিল একটা জেক্সপো, যেটা উঠে গেছে। তারপরে এখন এই জায়গাটা সিভিল, তুমি যেটা কোয়েশ্চেন করছিলে যে সিভিল কেন নিয়েছি, আমার আসলে সত্যি জানা ছিল না সিভিল নিলে কি হবে, মেকানিক্যাল নিলে কি হবে, ইলেকট্রিক্যাল নিলে কি হবে। সে স্যারটাই আমাকে বলে সিভিল নিয়ে পড়। শুনেছিলাম নাকি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবো, সেটাই হয়েছে, একদম সেটাই হয়েছে। যে ওই মানে টেট তোর মানে চুজই ছিলি না তুই টেটের বিষয়, মানে হ্যাঁ একটা সাবজেক্ট গাইডেন্স পেয়েছিলি, ওখান থেকে তুই ওটা নিয়ে নিয়েছিস। আচ্ছা, তোরা তো এতদিন ধরে এতগুলো সাবজেক্ট নিয়ে ডিল করলি, তো সেক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই একটা প্রশ্ন, যেমন কি প্রেফারেন্স আছে যে একটা সাবজেক্ট আমার খুব ভালো লাগে পড়তে, এরকম কিছু? মানে বেসিক্যালি ফেভারিট সাবজেক্টটা জানতে চাইছি তোদের কাছ থেকে। আমার কাছে স্যার কংক্রিট টেকনোলজি, যদি পড়ে থাকি তো সেই কংক্রিট টেকনোলজি থেকে পড়েছি, বাকি জায়গায়। আর সুশান্তর ক্ষেত্রে? পছন্দের সাবজেক্ট দুটো আছে, একটা তো নয় দুটো আছে আমার। একটা হলো কংক্রিট টেকনোলজি, যেটা বললো বুঝলো, আর একটা হলো থিওরি অফ স্ট্রাকচার, যেটা আমার টস বলে। এই দুটো। এই যে আমার একটা কোশ্চেন জানার ইচ্ছা, মানে এটা আমার নিজের ব্যক্তিগত কোশ্চেন, মানে ধর তুই সিভিল ইঞ্জিনিয়ারিং এ ধর এখন 6 সেমিস্টারে আছিস, মোটামুটি এভারেজে প্রত্যেক সেমিস্টারে 5টার উপরে সাবজেক্ট তো চলছে, তাই তো? মানে 6টা সেমিস্টার, মানে 6টা না হলে আমরা 4টা সেমিস্টার তো ধরতেই পারি ট্রেডের সেমিস্টার হিসেবে, মানে 24টার উপরে ধর সাবজেক্ট পড়েছিস। মানে তোর হিসাবে কি মনে হচ্ছে একটা গুড সিভিল ইঞ্জিনিয়ার যদি তাকে হতে হয়, তাহলে কি এরকম কোনো ফেভারিট সাবজেক্ট রাখা উচিত, নাকি না ওভারঅল নলেজটা তোর সমস্ত জায়গাতেই রাখা উচিত? দুজনকে কোশ্চেনটা করলাম।
ওভারঅল নলেজটা সব জায়গায় থাকা উচিত অবশ্যই, তবে একটা হয় পছন্দের জায়গা। সবকিছুতে আমার জ্ঞান থাকতেই পারে বা সবকিছু জেনে থাকতেই পারে, কিন্তু সবকিছুর মধ্যে মানে ওই ব্যাপারটা আমি খুঁজে পাই না। একটা জিনিস হয় যেটা আমাদের পড়তে ভালো লাগে, আর একটা আমি জানি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটাকে আমার জানতে ভালো লাগছে তাই জন্য আমি আরো জেনে যাচ্ছি, সেটা হয়তো আমার বিয়ন্ড আমার সিলেবাস। আর একটা যেটুকু আমি জানি সেটুকু জানছি, এইটা হলো ব্যাপার। বুদ্ধ, তোর কি আমি মতামত এটাতে? সুশান্তের সঙ্গে সহমত যে সবার একটা ভালো লাগার একটা জায়গা থাকে, সাবজেক্ট সবার যে কোনো কারো ভালো লাগতেই পারে, কিন্তু আমার মনে হয় যে ওভারঅল একটা জায়গাতে ভালো একটা নলেজ রাখা উচিত। ওভারঅল আচ্ছা। সাবজেক্টের প্রতি একটা নলেজ। এবার ডাইরেক্টলি আমরা ইন্টারভিউর দিকে যাই, যে এই যে ইন্টারভিউ দিতে গেলি ওইখানে তোকে কি ধরনের প্রশ্ন করা হয়েছিল? প্রথমে বুদ্ধ বল, তারপর সুশান্ত বল। মানে কি কি টাইপের প্রশ্ন করা হয়েছিল, কোন কোন সাবজেক্ট থেকে বেশি কভার করা হয়েছিল, এই যে বিষয়গুলো আছে। আমাকে ইন্টারভিউ সেরকম কিছু তো হয়নি। আমাদের কংক্রিট টেকনোলজি, আমার যে ভাগ্য খুব ভালো, আমাদের কংক্রিট টেকনোলজি থেকেই কোশ্চেন গুলো করেছি। আচ্ছা, পছন্দের সাবজেক্ট থেকেই পেয়ে গেছিস তার মানে। পেয়ে গেছিলি, আচ্ছা। মানে ওভারঅল যা কোশ্চেন করেছিল সবই কংক্রিটের ওপরেই। হ্যাঁ হ্যাঁ, তুই যদি কিছু কোশ্চেন মনে যদি থেকে থাকে তোর, মানে যারা ইন ফিউচার দেখবে ভিডিওটা তাদের জন্য। আমার একটা কোশ্চেন খুব মানে খুব ভালোভাবে মনে আছে, যে ওরা একটা ফোন রেখে দিয়েছিল আর পাশে একটা চায়ের কাপ রেখে দিয়েছিল। ওরা বলেছিল দুটো শেপের এগ্রিগেট, আপনি কোনটা দিয়ে কংক্রিটিং করাবো, এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা আচ্ছা, মানে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে তোর কনসেপ্ট যদি না থাকতো, মানে একটা চায়ের কাপ আর একটা ইয়ে দিয়ে যখন তোকে এক্সপ্লেন করছে, এগ্রিগেটকে মিশে করছে, মানে কনসেপচুয়াল জায়গাটাতে জোর দিয়েছে। আর সুশান্ত, তোর ক্ষেত্রে কি হয়েছিল আরডিসি তে? বেসিক্যালি আর্টিস্ট একটা আরএমসি তৈরি করা, সঙ্গীত তৈরি করা, তো সেক্ষেত্রে আমাকে কংক্রিটে জোরটা দিয়েছিল ওরা। তো ওখানে একটা জেনারেল জিনিস কি, যে একটা কোশ্চেন, খুব জেনারেল কোশ্চেন কংক্রিট থেকে, যে হোয়াট ইজ কংক্রিট। তো এই জিনিসটা সবাই এসে গেলে বেসিক্যালি যেটা হয়, যে কংক্রিট কি বলতে গেলে বোঝায় কংক্রিট, সিমেন্ট, বালি মেখে। কিন্তু ওরা যেটা চেয়েছিল যে একটা ওয়ার্ডে হোয়াট ইজ কংক্রিট বলতে কি বোঝাচ্ছে, কংক্রিটটা কি। তো সেক্ষেত্রে আমি এটা ফিল করেছিলাম যখন আমি স্যারকে অ্যান্সারটা দিয়েছিলাম, তো স্যারের কাছে ওই ব্যাপারটা আলাদাই লেগেছিল। দ্যাটস ওয়াই হয়তো স্যার ভিড় থেকে আলাদা হয়ে গেছিলি আর কি, তাই তো? দ্যাটস ওয়াই হয়তো স্যার আমাকে আলাদা করে দেখেছিল, বা স্যার আমার নামটা আলাদা করে জানতে দিয়েছিল, এটাই। আচ্ছা, আমার একটা কোশ্চেন, মানে এটা অ্যাকচুয়ালি আমার না, মানে যারা জুনিয়র তোদেরকে কোশ্চেন গুলো করেছে তারা জানতে চাচ্ছিল, এই যে ধর ইন্টারাকশনটা করেছিলি, মানে বুদ্ধর ক্ষেত্রেও একটা আলাদা জায়গাতে হয়েছে, কেইসি তে হয়েছে, তোর ক্ষেত্রে আরডিসি তে হয়েছে, এনভায়রনমেন্টটা কেমন পেয়েছিস ওখানে? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমাদের কলেজ থেকে তো যারা ছিল তারা ছিলই, তাদের সবার সেম অবস্থা, সবাই মোটামুটি চিন্তিত। আর তার মধ্যে থেকে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি ফার্স্ট টাইম ইন্টারভিউ দিচ্ছি, ওরকম। আমি দিয়েছি, ইন্টারভিউ দিইনি একদম তা নয়, এরকম কোন এক জায়গায় চাকরি করার জন্য, চাকরির জন্য, হ্যাঁ হ্যাঁ। আমার মনে আছে ভালো করে, আমি তোমার একটা যে কি হয়েছিল ইন্টারভিউ এর জন্য, মক ইন্টারভিউ গাইডেন্স যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেইটা অ্যাটেম্প করেছিলাম, আমার সেইটা ভালো করে মনে আছে। সেইটার পর আমার এটা হচ্ছে প্রথম ইন্টারভিউ। তো আমি সত্যি খুব টেনশনের মধ্যে ছিলাম, অনেকক্ষণ ধরে তো নোক টোক কাটাকাটি করে আর দাঁত মাত দিয়ে, তারপরে অনেক দেরি হয়েছিল। তারপরে আস্তে আস্তে মোটামুটি 2-3টে নাগাদ হয়তো, বা তখন থেকে আস্তে আস্তে একটু কনফিডেন্স আসতে শুরু করে, যখন জানতে পারি যে এত সোজা সোজা কোয়েশ্চেন করছে বা খুব বেশি চাপাচাপি হচ্ছে না, আর জানতে পেরেছিলাম যে ভ্যাকেন্সি অনেক আছে, শিওর হয়ে যাই যে হ্যাঁ হয়তো বা হতে পারে কিছু। সুশান্ত, তোর ক্ষেত্রে কিরকম ছিল? এরকম যে আমি আরডিসি তো আমার ফার্স্ট টাইম না, এর আগে আমি বুদ্ধদের কোম্পানিতে দিয়েছি, তো সেটা হলে আলাদা ব্যাপার। তো আমাদের প্যানিক হয়ে আমাদের ছিল না, তবে একটা চাপ ছিল কি, যে কলেজেও অনেকের হয়ে গেছে, নিজের একটা পেতে হবে, এটা নিজের মধ্যে কাজ করছে। কিন্তু বাইরে যে অ্যাম্বিয়েন্স যেটা বলছিল, যে বাইরে অ্যাম্বিয়েন্সটা প্রচুর গরম ছিল। বলতে গেলে কেউ কেউ তো এরকম যে বারবার ধরে তার একটা হয় যে টয়লেট ইস্যু, কিছু মেয়ে এসেছিল যাদের কিনা মানে একটা হয় সিজিং টাইপের, তার কেউ চৌমো জল দিচ্ছে, এটা আলাদাই ব্যাপার। যখন তাদের জিডি হয়, জিডির পর যখন তারা বেরাচ্ছে, পরিষ্কার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল যে প্যানিক করছে প্রত্যেকে, তারা প্যানিক অ্যাটাকের মধ্যে রয়েছে। তার মধ্যে আমাদের কাছ থেকে যারা গেছিল তাদের মধ্যে কেউ কেউ তো এরকম হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে। প্রথমত টাইমিং এর কোনো ইয়ে নেই, টাইমিংটা এরকম হয় না যে 11টা বললে 11টা শুরু করে 12টা বলে 12টা শুরু হতে পারে, যেটা অনেকটা ধরে তোদেরকে মানে সেই মেন্টাল পিসনেসটাকে অনেকটা ড্যামেজ করার চেষ্টা করেছিল। হ্যাঁ মানে ওটাই তো, তাই তো, মানে তোর সাথে যখন আমার কথা হয়েছিল সে তো বললি মানে 7টা বেজে গেছে, তখন তোর ইন্টারভিউ হবে, একটা ওরকম পরিস্থিতি। এট লাস্ট 8টার সময় এসে বলছে আজকে হবে না, পরে হবে, তারপরে প্ল্যানটা হবে সাইকেল। তো ওইটাই আর কি।
তাও কি আলটিমেট ফাইনাল যখন আমি ইন্টারভিউ দিই তখন আমার সঙ্গে আমার ক্লাসমেট কেউ ছিল না। আমি ছিলাম আমার কলেজ থেকে তুই একা ছিলি। আরো নাম করা কলেজের ছেলেরা ছিল, এবং সেখানে রামকৃষ্ণ মিশন ছিল, নর্থ ক্যালকাটা পলিটেকনিক ছিল, তারপরে জেএস গ্রুপের একটা কলেজ ছিল। সেখান থেকে নিজেকে মনে হচ্ছিল একা, কারোর সঙ্গে ডিসকাস করার মতো কিছু পাচ্ছিলাম না প্রথমত। দ্বিতীয়ত কি জিজ্ঞাসা করছে কোশ্চেন, তাদেরকে আমি ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারছি না, কারণ অনেকেই হয়ে গেছে, আগে ইন্টারভিউ হয়েছে, আমার পরে হয়েছে, যেহেতু জিজ্ঞাসা করতে পারছি না। একটা কিউরিওসিটি কাজ করছিল ভেতরে। তবে হ্যাঁ, প্যানিকটা হয়নি। আচ্ছা, এই যে এতদিন ধরে সেমিস্টারের জন্য পড়াশোনা করছিলি, মানে তখন কলেজ লাইফের পড়াশোনাটা একরকম, কিন্তু ঠিক যখনই ফিফথ সেমিস্টার হয়ে গেল তোদের, ফিফথের শেষের দিকে বা সিক্সের শুরুতে, যখন এই বাইরের কোম্পানিগুলো আসছে, ক্যাম্পাসিং হচ্ছে, একটু একটা মানসিক প্রস্তুতি থাকে যে এতদিন আমি পড়াশোনা করছিলাম, এবার আমি প্রফেশনাল লাইফে যাবো, মানে চাকরি বাকরির দিকে যাব। এর জন্য যে আলাদা মেন্টালি প্রিপারেশন কিছু নিয়েছিলি, বা তার জন্য কি পড়াশোনার কিছু চেঞ্জেস এসেছিল, নাকি যেমন সারা বছর পড়েছিস সেরকমই পড়াশোনা করেছিস? টু বি ভেরি অনেস্ট, আমি ফিফথ সেম বা সিক্স সেমে কখনো থার্ড সেম ফোর্থ সেমে পড়া খুলেও দেখি। কাইন্ড অফ এটা হতে পারে যে আমার কনফিডেন্স ছিল যে আমি যে কোনো একটা কোম্পানির ইন্টারভিউতে গেলে আমি পারবো। হ্যাঁ, মানে এটা কেন? কারণ তুই থার্ড আর ফোর্থে সেভাবে পড়াশোনা করে গেছিস, যার জন্য তোর মানে সেই অর্থে খুলে দেখার প্রয়োজন যেগুলো, সেগুলো হয়নি, তাই তো? সিভিলে যে আমার যখন থার্ড সেম স্টার্ট হচ্ছে, সিভিলে যেটা স্টার্ট হয় থার্ড সেম, তো ওখান থেকে আমার ওরকমের টেন্ডেন্সি ছিল যেটা নেওয়ার আমি নিয়ে যাবো, ইনফিউচার যাতে আমাকে আবার না রাট্টা মারতে হয় বা আমাকে যাতে ঘষতে না হয়। তাই জন্য আমার ফিফথ সেম বা সিক্স সেমে এসেও আমার ওটা মনে হয়নি যে আমাকে আবার ঘষতে হবে বা একবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, ওটা মনে হয়। আচ্ছা, বুদ্ধর ক্ষেত্রে? আমার ক্ষেত্রেও ব্যাপারটা সেম, আমিও ওরকম ভাবে কোনো প্রিপারেশন নিইনি। প্রিপারেশন বলতে তোমরাই যা দিয়েছো আলাদা করে, ওই যেটা তোমাদের ইন্টারভিউ হয়েছিল। আচ্ছা, মানে এখানে ইন্টারভিউ গাইডেন্সের যে ব্যাপারটা, সেটাকে তুই প্রায়োরিটি দিচ্ছিস, তাই তো? তোর কি মনে হয়, এরকম ইন্টারভিউ গাইডেন্স কি নেওয়া উচিত আগের থেকে? অবশ্যই নেওয়া উচিত। প্রথমে তো আমার কোনো কনফিডেন্স ছিল না যে আমি আমার আমার মতো কেউ পারবে প্রথম চান্সে চাকরি পাওয়ার ব্যাপারটা। কিন্তু তুমি হয়তো আমাকে বলোনি, বাট আমি ব্যাচের বাকিদের কাছ থেকে শুনেছিলাম যে আমার ইন্টারভিউটা নাকি তোমার কাছে সত্যি সেদিন খুব ভালো হয়েছিল। আমি হয়তো কোয়েশ্চেনের আনসার গুলো দিতে পারিনি, বাট আমার বাকি বিহেভিয়ার, কথা বলার পারফরমেন্স ভালো লেগেছিল। হ্যাঁ, সেই জায়গা থেকে আমার একটা কনফিডেন্স ছিল যে হয়তো ওই জায়গায় আটকাবো না, আটকালে হয়তো এই দিকে নলেজের দিক থেকে আটকে যেতে পারি, কিন্তু ওই দিকগুলোতে আটকাবে না আমরা। এই সুশান্তর এর আগের একটা উত্তরে অ্যান্সারে একটা বেশ ইন্টারেস্টিং একটা পয়েন্ট ছিল, যে ও যেটা বললো যে থার্ড সেমে আমি এমন করেই পড়তাম যাতে আমাকে রাট্টা মারতে না হয়, মানে সেই অন্ধের মতো মুখস্থ করে নিয়ে চলে যাবো, গিয়ে একটা সেমিস্টারের পরীক্ষায় বমি করে আসবো, নিয়ে একটা ভালো নাম্বার পেয়ে যাবো। তোর মতে কি মনে হয় যে আমরা যে ফিল্ডটাতে রয়েছি, মানে আমি শুধু সিভিলকে বলবো না, হোয়াট এভার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, সেখানে কি এরকম অন্ধের মতো পড়াটা আদৌ উচিত, নাকি কনসেপ্টটা ক্লিয়ার করাটা মেইন ফোকাস করা উচিত আমাদের? কোশ্চেনটা কি আমার জন্য? না, দুজনের জন্যই থাকবে, মানে প্রথমে সুশান্ত বলুক, তারপর তুই বলবি। আমার মনে হয় হ্যাঁ, নিজের সেলফ সাফিসিয়েন্ট যেটুকুনি পড়া দরকার সেটুকুনি পড়বো, বাট হ্যাঁ, জ্ঞানটা আমি পুরোটাই নেবো। তার কারণ জ্ঞানটা আমার পুরোটা নেওয়া এই কারণে প্রয়োজন, যখন আমি প্রফেশনাল লাইফে ঢুকবো আমার জ্ঞানটা পুরোটাই লাগে। কোম্পানি আমার নিশ্চয়ই অর্ধেক জ্ঞান বা অর্ধেক কিছু কাজ দেবে না, আমাকে পুরো কাজটাই করতে দেবে। আজকে যদি কোনো কনস্ট্রাকশন সাইট আমি কোম্পানি দিয়ে দেয়, নিশ্চয়ই বলবে না যে অর্ধেকটা করো, অর্ধেকটা পরে কাউকে পাঠাবো যার কাছে অর্ধেক জ্ঞানটা রয়েছে। সেক্ষেত্রে জ্ঞানটাই পুরোটাই নেবো। সেমিস্টার পাসের জন্য বা নিজের স্যাটিসফ্যাকশনের যতটুকু নাম্বার দরকার ততটুকু একটু একটা মেনে হয় বেশি করে নেবো, কিন্তু জ্ঞানটা সলিড লাগবে। যদি এরকম না হয় বা পরে যদি হ্যাঁ, পরে একটা মাঝে কথা বললাম রাতটা মারা, রাতটা একটা টাইমে মারতে হবে, কখন যখন কিনা মনে হচ্ছে যে হ্যাঁ আমি ওই জিনিসটা অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। আজকে আমি যদি ওয়ার্কিং ফিল্ডে যাই বা লাইফ কাজে যাই, কাজের জায়গায়, এখন যদি আমি হয়ে গেল 2-3 বছর আমি কিছু জানি না, যতটুকু কাজ ততটুকু জানি। মেনলি আমি আরটিসিতে রয়েছি, 4 বছর হয়ে গেছে আমার। এবার আইএমসি করে 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 কংক্রিট উপর নলেজ বেড়ে গেছে, কিন্তু এরকম হতে পারে কোনো না কোনো দিন আমাকে ক্রস থেকে কোনো কোশ্চেন আসতেই পারে, বা আমার কিন্তু তুমি আমি কোনো কোশ্চেন করতেই পারে। সেক্ষেত্রে কি রাতটা মারতে হবে না? রাতটা হয়তো মারতে হবে না, যে জ্ঞানটা আছে ওটা একবার ঝালিয়ে নিতে হবে, এতটুকু। তাই বলে এই না যে আমি খাতা বইগুলো আবার বসে যাবো, আগের অঙ্কগুলো করতে বা আগের গুলো সব বসতে, তাকে বোঝানোর জন্য আমাকে নিজে একবার 10 বার বসে নিতে, এটা ঠিক। বুদ্ধ, তোর কি মতে? এমনি একই কোশ্চেন। সবকিছু তো আর ওরকম রাট্টা মেরে হয় না। আমি যেমন আরসিসির কথাই বলছি, আমি যদি আরসিসির অঙ্কগুলো একটা মারতে বসতাম তাহলে হয়ে গেছিল আমার, আরসিসি আমাকে আরো 2-3 বার দিতে হতো। তো ওরকম রাট্টা মারার ব্যাপারটা আমি যাচ্ছি না, সব জায়গায় রাট্টা মারা যায় না, যেহেতু কিছু কিছু জিনিস অবশ্যই বুঝে করতে হয়। আচ্ছা, এই যে তোদের এতদিনের একটা জার্নি, তোরা অ্যাচিভারের সাথে আছিস এতদিন ধরে, তো অ্যাচিভার তোদেরকে কিভাবে হেল্প করতে পারলো তোদের এই জার্নিতে? ব্যাপারটা হলো
আমি অ্যাচিভারে পড়ছি প্রায় সেকেন্ড সেম থেকে, মানে একটা সেম খেলা মানে অ্যাচিভারে বাদ গেছিল, মানে ওটা তাও বাদ সেমটা যায়নি। পড়িস আমার কাছে ওটা ইনফোটা আসে, ইনফরমেশন আছে আসে ইনফরমেশন ছিল, ল্যাক অফ ইনফরমেশন আমাকে ফার্স্ট সেমিস্টারে নিজে নিজে করতে। সেকেন্ড সেম থেকে আমি অ্যাচিভারে ছিলাম। তো অ্যাচিভার ব্যাপারটা এরকম যে আমার কাছে একটা গাইডেন্স, টোটাল গাইডেন্স, মানে আমি এপিসিতে ঢুকলাম, তারপর আমি এপিসি থেকে কিভাবে বেরাবো আর কি হয়ে বেরাবো, বা নিজের নামটাকে কিভাবে এপিসিতে রেখে দিয়ে যাবো, এটা টোটালটা আমাকে অ্যাচিভার হেল্প করে দেয়। পুরো গাইডেন্স বলো, পুরো ইনভলভমেন্ট পুরোটা অ্যাচিভারে। আমি যদি আজকে এপিসি থেকে সুশান্ত যেভাবে বেরাতে পারি আমার কাজের ক্ষেত্রে বা আমার পড়াশোনার ক্ষেত্রে, দ্যাটস অনলি ক্রেডিট গোস টু অ্যাচিভার। আর বুদ্ধর ক্ষেত্রে? আমি ফোর্থ সেমিস্টার থেকে পড়াশোনা করছি অ্যাচিভারে। ফোর্থ সেমিস্টারে আমার সিচুয়েশন এরকম কিছু ছিল যে মিনিমাম নলেজ বলতে কিছুই না, অঙ্ক টঙ্ক যেগুলো ছিল আরসিসির বা টসের, আমার পক্ষে সম্ভব ছিল না। অ্যাচিভার যদি না থাকতো আমার পক্ষে সত্যি অসম্ভব হয়ে উঠতো যে আমার ওই একটা সেমিস্টারে ফোর্থ সেমিস্টারটা ক্লিয়ার করা বা ক্লিয়ার করা। ফিফথ সেমিস্টারের রেজাল্ট পাইনি এখনো, সেটাও খারাপ হয়নি অবশ্যই। অবশ্যই অ্যাচিভার খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার জীবনে। আমার একটা এখান থেকে একটা কোশ্চেন আছে, যে ধর তোরা এখন মানে একটা প্রাইভেট কোম্পানিতে ইন ফিউচার যাচ্ছিস, মানে জয়েন করবি, তোদের কি ইন ফিউচার এরকম কোনো প্ল্যান আছে যে না ওখান থেকে বেটারমেন্ট করতে আমরা গভর্নমেন্টের দিকে আসবো বা অন্য কোনো সেক্টরে চলে যাবো, শিফট করবো? না, আপাতত এরকম কোনো প্ল্যান নেই। না, আমার আপাতত ওরকম কোনো প্ল্যান নেই। আর সুশান্ত তোর? হুম হুম। না, আমার সেরকম বলতে গেলে আমি ব্যাকআপ প্ল্যান রেখেছি আমি, কারণ আমার কাছে আমার এটা লাইফে একটা ইয়ে আছে যে একটা জিনিস কখনো বেশি দিন টিকে থাকাটা আমার দ্বারা পসিবল না, আর আমি একটা জিনিসে ফোকাস করতে থাকবো না। মাল্টিপল ওয়েতে ভাবা উচিত, মাল্টিপল থিঙ্কিং রাখা উচিত। তো ইন ফিউচার যদি আমার কাছে কখনো স্কোপ আসে গভর্নমেন্টে যাওয়ার, তবে অবশ্যই যাবো, তার জন্য আমি দুবার ভাববো না। আচ্ছা, এখন তোদের ডিপ্লোমা করার পর একটা সুযোগ ছিল বিটেক করে নেওয়ার, বিটেকের দিকে না গিয়ে মানে জবের দিকে যাচ্ছিস, তো ইন ফিউচার কি বিটেক করবি যদি সেরকম অপরচুনিটি আসে তোদের কাছে? ডিপ্লোমাটা করতে এসেছি একটাই কারণ, জবের জন্য, জবে মানে সেক্ষেত্রে বিটেকটা করতে গেলে 4 বছর লাগবে প্রথমত। হ্যাঁ, এটাও ঠিক যে হয়তো অতটা ভালো মেরিট হতো না, জিইউতে পড়বো বা শিবপুরে পড়বো, তখন প্রাইভেটে করতে হতো, কোনো টাকাটা খরচা হতো, সেটা সাফিসিয়েন্ট নেই। এই কারণে আমরা ডিপ্লোমা করতে আসি। নিঃসন্দেহে ডিপ্লোমাটা পড়তে এসে জব করা একদম সার্থক, সেখানে বিটেকের কোনো তুলনা হবে না। মানে যেটা উদ্দেশ্য ছিল সেটা ফুলফিল হয়ে গেছে, মানে জবের জন্য ডিপ্লোমাটা চুজ করা, সেখান থেকে জব পেয়েছিস। বুদ্ধর ক্ষেত্রেও কি একই? আসলে আমি তো তোমাকে প্রথমে বলেছিলাম যে আমি আসলে এই ডিপ্লোমার ব্যাপারটা ঠিক জানতাম না। এবার মানে এসে আস্তে আস্তে বাকি যে হায়ার স্টাডি ব্যাপারগুলো সেগুলো আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এখন আমার মনে হচ্ছে যে না, আমার বিটেকটা করা উচিত, কিন্তু ফ্যামিলি কন্ডিশনের জন্য হয়তো এখন করতে পারবো না, কিন্তু আমি ইন ফিউচার মানে সুযোগ পেলে তুই করবি আর কি। আচ্ছা, এবার একটা তোদের জুনিয়র খুব ইন্টারেস্টিং কোশ্চেন করেছে এবং এটা আমারও বেশ ভালো লাগলো কোশ্চেনটা। তাদের মতে একটা কোশ্চেন করছে যে তোদের কাছে অ্যাকচুয়ালি জানতে চাইছে যে কোনটা বেশি চ্যালেঞ্জিং মানে ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে, কলেজে যেটা ক্যাম্পাসিং হচ্ছে, কলেজের স্টুডেন্টরাই বসছে, সেটা বেশি চ্যালেঞ্জিং নাকি না একসাথে অনেক কটা কলেজে যেটা ক্যাম্পাসিং হচ্ছে, মানে তোরা যেভাবে সিলেকশনটা পেলি ওটা বেশি চ্যালেঞ্জিং এবং কেন? চ্যালেঞ্জিং বলতে কিছুই না, যদি কারোর কাছে প্রপার নলেজ থাকে আর প্রপার তার ডেডিকেশন থাকে জব পাওয়ার মতো, তো দুটো ক্ষেত্রেই সেমই লাগে। এবার হ্যাঁ, একটা ক্ষেত্রে কি হয়, যদি কলেজে কেউ ক্যাম্পাসিং এ বসে সেক্ষেত্রে তার এখানে নিজের ক্লাসমেটদের সঙ্গে কম্পিটিশন দিতে হয়। আর ফুল ক্যাম্পাসের ক্ষেত্রে অন্যান্য বাইরের ছেলেদের সঙ্গে, সেক্ষেত্রে একটা জিনিস ভালো হয় যে আমি একটা জিনিস হয়ে আজকে আমি যদি এপিসি ধরে নিই আমার দেশ ইন্ডিয়া, আর ওটা হবে মানে বাইরের কলেজগুলো হয় পুরো গ্লোবালি। একটা হয়ে গেল ন্যাশনালি তোমার মধ্যে একটা কম্পিটিশন, আর একটা গ্লোবালি কম্পিটিশন। দুটোর মধ্যে কম্পিটিশন অবশ্যই ডিফারেন্স থাকে, এটা ঠিক করে। কিন্তু এবার সেক্ষেত্রে তোমাকে নিজেকে সেও রেডি রাখতে হবে যে তুমি ন্যাশনালে যেরকম তুমি কমপ্লিট করতে পারছো নিজের ক্লাসমেটদেরকে বা নিজের কান্ট্রিদের যারা ভেতরকার, সেরকম গ্লোবালি তোমাকে ততটাই স্ট্রং থাকতে হবে। সিম্পল। এমন না যে তুমি কলেজে হলে তুমি ফার্স্ট বয় বলে তুমি কলেজে পেয়ে যাবে, কিন্তু বাইরে গেলে তুমি ফার্স্ট বয়ের মধ্যে বিহেভ করতে পারবে না, ফার্স্ট বয়টা লাস্ট বয় যাবে, এটা তো হতে পারে না। এটা তো সেমই থাকবে। তো জ্ঞানটা, মার্কস বা তার ডেডিকেশন সেটা তো কনস্ট্যান্ট থাকবে, সেক্ষেত্রে দুটো সেমই হবে। আর বুদ্ধ, তোর ক্ষেত্রে এটা কি মনে হয়? তো তুমি তো জানো মানে ফার্স্ট ইন্টারভিউ আমার ব্যাপারটা হয়ে গেছে, জবটা পেয়ে গেছি। তো আমার না জাস্ট ওই জায়গাটা ক্লিয়ার নেই যে আমি যদি আমার কলেজে শুধু আমাদের কলেজের যে স্টুডেন্টরা ছিল তাদেরকে অপোনেন্টস ভেবে ইন্টারভিউটা দিতাম, আর তাহলে কেমন হতো
আর এই যে আমি এতগুলো কলেজের মাঝখানে গিয়ে ইন্টারভিউটা দিয়েছি, তাহলে মানে আমি ব্যাপারটাকে কম্পেয়ার করতে পারতাম, কিন্তু আমার কাছে কম্পেয়ার করার জায়গাটাই নেই। এবার হয়তোবা আমি এটা বলতে পারি শুধু যে যদি আমি শুধু আমার কলেজের স্টুডেন্টদের সঙ্গে কম্পারেটিভ হতাম, তাহলে হয়তোবা এরকম হতো যে আমি জানতাম যে ওর নলেজটা এরকম, ও হয়তো আমার থেকে ভালো পারফরমেন্স করবে, আমার থেকে আগে গেছে, হয়তো হয়ে যাবে ওই জায়গাতে, ও হয়তো এসে বাইরে বলতো যে ভাই আমার ভালো গেছে, এরকম একটা ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আমার ঠিক ব্যাপারটা ক্লিয়ার নয়। মানে যেহেতু তুই তো ফেসই করিসনি এই প্রবলেমটা। আমি বুদ্ধত্ব এটা একদম প্রথম ইন্টারভিউ সেটাতেই ক্র্যাক করেছো, কিন্তু সুশান্তর ক্ষেত্রে তো সেটা নয়। সুশান্ত এর আগেও রিজেকশন পেয়েছে। সুশান্ত রিজেকশনটাকে কিভাবে ওভারকাম করলি? ও রিজেকশন পেয়েছে তা না, ও অনেক সময় আবার রিজেক্ট করেও এসেছে, তাই তো সুশান্ত? মানে যতদূর আমি জানি রিজেকশন পাইনি, ওটা কাইন্ড অফ আমি রিজেক্ট করে এসেছি। হ্যাঁ, ওদের থ্রুতে মানে তুই করিসনি? হ্যাঁ, জাস্ট বিকজ অফ আমি কেইসি তে তো কলেজ থ্রু, এর আগে আমি প্রাইভেট অনেক কোম্পানি দিয়েছিলাম অফ ক্যাম্পাসিং এ, তো প্রত্যেকটাই আমাকে সিলেক্ট করেছিল। আর কেইসি তে আমাকে টেকনিক্যালি বা যেটা দেখে ওরা আর কি সবকিছু ওয়েল অ্যান্ড গুড ছিল আশা করছি। তবে হ্যাঁ, কেইসি কে আমি এই জন্যই করে এসেছি যেহেতু কোথাও একটা সাম কাইন্ড অফ কি আমার মনে হয়েছে যে আমি যেটা দিচ্ছে ওরা বা ওরা যেটা আমাকে পে করবে হয়তো সেটা সাফিসিয়েন্ট না আমার জন্য, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী। দ্যাটস ওয়াই আমি কেইসি কে ইনডিরেক্টলি একটা কিছু হিংস দিয়েছিলাম, যার ফলে ওরা রেজিস্ট্রেশন করেছে। তো আমি বলবো যদিও রিজেকশন করেও থাকে, তো রিজেকশনটা না নিতে মেবি এটা বেটার অপরচুনিটির জন্য আরেকবার এগিয়ে দেওয়া ওই কোম্পানির থ্রুতে, এটাই। আর এই ওভারঅল যে তোর ফেজ গুলো গেল, মানে যে কটা তুই ইন্টারভিউ ওখানে দিয়েছিস বা বাইরে গেছিস, মানে ডিফারেন্স কোথায় হয়েছে? ডিফারেন্সিয়েট যদি তুই করতে চাস আর কি। একটা জিনিস বেসিক্যালি বলবো, যারা এরপরে জবের জন্য বসবে বা জুনিয়র যারা আছে, যে জবের জন্য এরকম করাটা একদম ঠিক হবে না যে বাইরে অফ ক্যাম্পাসিং এ বসা প্রথমেই। আই থিঙ্ক দুটো অফ ক্যাম্পাসিং দুটো অন ক্যাম্পাসিং এরকম বলতে পারি যে অন ক্যাম্পাসিংটা ফার বেটার দেন অফ ক্যাম্পাসিং। যতক্ষণ না অফ ক্যাম্পাসিং যা হচ্ছে হয়তো তখন সে শিখতে পারবে না যে অন ক্যাম্পাসে কি বলতে হবে। তবে হ্যাঁ, এটা খুব একটা গুড পয়েন্ট যে অফ ক্যাম্পাসিং বসলে অন ক্যাম্পাসিং এর জন্য একটা আলাদা স্কিল বাড়বে, একটা এক্সপিরিয়েন্স বাড়বে। তবে হ্যাঁ, কিন্তু এই না যে অফ ক্যাম্পাসিং পেলাম বলে অফ ক্যাম্পাসিং এ দৌড়ে চলে যাবো। অন ক্যাম্পাসিং এর জন্য হোল্ড করে যাওয়া উচিত প্রথম। আর দ্বিতীয়ত একটা জিনিস কি হয়, অন ক্যাম্পাসিং এ যারা আসে, যেসব কোম্পানিরা আসে, তারা হয়তো ফ্রেশার হিসাবেই তারা কিছু কিছু জিজ্ঞাসা করে থাকে, যতটা ফ্রেশার্স জানা উচিত। অফ ক্যাম্পাসিংটা একটু ডিফিকাল্ট অন ক্যাম্পাসিং এর তুলনায়। কারণ আমি একটা অফ ক্যাম্পাসিং দিয়েছিলাম, সেখানে আমার একটা কোশ্চেন ছিল যে একটা বার বলে দিয়ে, বারের মানে ডায়া বলে দিয়ে তাকে আমার ওয়েট জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, ফিফথ সেমে আছে, আমরা অনেক কিছু করে বার করতেই পারি। তবে particularly তারা আমাকে ওই বারটার একটা ল্যাপিং লেন দিয়ে ওই ল্যাপিং লেন ওয়েটটা বার করতে বলেছিল। তো এইটা একদম ডেপথে গিয়ে প্রশ্ন করেছিল, আর যেটা আই থিঙ্ক ডিপ্লোমাতে নেই ওই জিনিসটা। মানে একদমই কনসেপচুয়াল জায়গাগুলো যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু মানে অ্যান্সার করা খুবই মুশকিল। অফকম্পাসিংটা একদম ফার বেটার যে তোমার নলেজটা নিজের প্রতি নিজেকে বুঝে যাওয়া, যে একটা আয়নার সামনে দাঁড় করে দাও। আয়নার সামনে দাঁড় করানো, এক্স্যাক্টলি। অনক্যাম্পাসিং ওটা হয় না, কারণ অনক্যাম্পাসিং আবার আসেই কোম্পানিটা বেসিক্যালি ফান্ডা থাকে যে আমি ছেলে নিয়ে যাবো, তোরা বেসিকটুকু চেক করে নিয়ে চলে যায়। এবার তোমাকে কি কাজ শিখতে হবে, কাজ জানতে হবে, তারপর তুমি ওই জায়গাটা যেতে পারবে। আর অফ ক্যাম্পাসিং সেটা তো হয় না, ওরা যাবে তোমাকে কাজ করানোর জন্য, তোমাকে শেখানোর টাইমটাও দেবে না। এখান থেকে একটা কোশ্চেন করেছিল একটা জুনিয়র, যে অনেক সময় অনেকে দেখা গেছে যে ধর তার ডেপথ অফ নলেজ সেরকম নেই, সে নিজেও জানে হয়তো, অথচ কলেজ ক্যাম্পাসিং এ সে বসেছে, কোনোভাবে সে চাকরিটা পেয়ে গেছে, ঠিক আছে। তারপরে সে দেখা যাচ্ছে যে অনেক ধরনের হাওয়াবাজি, যেটাকে আমরা বলে থাকি, দেখো আমি পেয়েছি সামথিং সামথিং। তোর মতে কি বলে যে এই ধরনের গাইডেন্স যারা পাচ্ছে তাদের কাছে কি গাইডেন্স নেওয়া আদৌ উচিত? আমি বলবো গাইডেন্স কোনো অথেন্টিকেট কারোর কাছ থেকে নেওয়া উচিত, ইভেনচুয়ালি আমাদের কাছ থেকেও পাওয়া উচিত, নেওয়া উচিত নয়, তার কারণ আমরা এখনো প্রপার অথরাইজড বা অথেন্টিকেট পার্সন নই। আমি বলবো কোনো না কোনো প্রপার গাইডেন্স, যারা কিনা এই সিভিল সেক্টরে বিগত 10 বছর 15 বছর ধরে রয়েছে, যাদের কাছে মিনিমাম সেমিনারটুকু আছে যে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে। এরকম আমাদেরও হয়েছে যে দেখা গেছে কেউ হয়তো সেমিস্টারে পড়েনি, আগের দিন পড়েছে, সেমিস্টার পাস করে গেছে, তার কোনো একটা স্কিলে তাকে সিলেক্ট করা হয়ে গেছে। এটা হতেই পারে যে কারোর একটা কোনো একটা ভালো লিডারশিপ স্কিল আছে, সে পেয়ে গেল। কেউ কথা খুব ভালো বলতে হয়, তাকে নিয়ে এলো। কিন্তু এই তার মানে এই নয় যে সে সিভিলের ব্যাপারে অনেক কিছু জানে। তো সেসব পার্সন থেকে আমার একটু দূরে থাকা উচিত, কারণ সে যেটা জানে সেটা তার নিজের ব্যক্তিত্ব সম্পর্কে সে জানে। সে নিজে এটা করেছে, মানে সামপাটা আমি একটা গুড লিডার, আমি বলেছি সেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছি কোম্পানির সামনে, কোম্পানি আমাকে নিয়ে নিয়েছে, কোম্পানি আমাকে নিয়ে গিয়ে সেখানে একটা রকম
লিডারশিপ কোনো একটা কাজে দাঁড় করে। তার মানে এই নয় যে আমি সিভিল সম্পর্কে খুব ভালো জানি আর কোনো একটা বাচ্চাকে আমি গাইড করো না তুই এলএনটি দিয়ে বা তুই আইটি দিয়ে বা তুই গভর্নমেন্টে বসবি, এইটা কখনো ঠিক না। তা আমি বলবো সবসময় এরকম কোনো পার্সনের কাছে ইভেন্চুয়ালি আমাদের কাছ থেকে না নিয়ে যদি কোনো ভালো 5 বছর 10 বছর এক্সপিরিয়েন্স ওয়ালা পার্সনের কাছ থেকে কোনো গাইডেন্স দেয় ওটা ফার বেটার। বুদ্ধ, তোর কি মতামত এই বিষয়টাতে? আমার মনে হয় যখন কেউ গাইডেন্স চাইছে তখন শুধু আমি বলবো না যে সবসময় টিচাররাও ভালো গাইডেন্স গাইড করে। আমি বলবো যে এমন একজনের কাছ থেকে গাইডেন্স নিন যে সেই সেক্টরে কাজ করেছে, অলরেডি কাজ করে এসেছে, হয়তো এখনো কাজ করছে, এরকম যদি কারো কাছ থেকে যদি গাইডেন্সটা নেয় তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। সে এখনো যেহেতু ওই জায়গাটাতে আছে সে অবশ্যই ভালো একটা জানবে যেটা আর একজন বলতে পারবে না। আমরা আমাদের যে ভিডিওটা চলছে তার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সেক্ষেত্রে লাস্টে একটাই প্রশ্ন করব দুজনকে, যে দেখ যারা আমাদের ভিডিও দেখছে তারা তো সবাই আমাদেরকে চেনে না, তো তাদেরকে অ্যাচিভার সম্পর্কে কি বার্তা দিতে চাইছিস? এই কথা বলবো, বাজারে অনেক কোচিং আছে, অনেক দাদা আছে, অনেক কিছু আছে। আমার মতে সবকিছু টেস্ট করাটা একেবারেই মানে বুদ্ধিমান লোকের কাজ নয়। কারণ আমি এরকম হলো যে সবকটা রেস্টুরেন্ট আমি সার্ভে করতে গেলাম, সব রেস্টুরেন্ট একটু করে খেলাম, আমার বদহজম হয়ে গেল। এটার থেকে বেটার যেটা নিজের সুটেবল লাগবে একবার সেখানে ঢোকো। আর বেসিক্যালি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি অবশ্যই অ্যাচিভারকে রেকমেন্ড করবো। তখন আমি অলরেডি এখান থেকে যদি এটা একটা রেস্টুরেন্ট ধরে নিই, তবে আমি এই রেস্টুরেন্টে খেয়ে আমার নিজের ঠিকঠাক ডাইজেস্টিং সিস্টেম আমি ঠিকঠাক মতো বুঝতে পেরেছি যেটা আমাদের ডাইজেস্টিভ খাবার বানাচ্ছে বা আমাকে হাইজিনিক জিনিসটা সাপ্লাই করছে। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অ্যাচিভারে একবার জয়েন করে দেখো, অ্যাচিভারে যে ডেমো ক্লাসগুলো একবার ডেমো ক্লাস করে দেখো। দেন যদি মনে হয় কোনো প্রবলেম হচ্ছে ক্লাসে শিডিউল বা ক্লাসে বোঝা, দুবার ওটাকে নিয়ে দাদার সঙ্গে কনসাল্ট করো বা দিদির সঙ্গে কনসাল্ট করো, দেন তুমি কোনো ডিসিশন না অন্য কোনো জায়গায় জাম্প করো। প্রথমে একদিন একটা ডেমো ক্লাস করেই বুঝতে পারলাম না, জাম্প করে অন্য কোনো চলে গেলাম, আলটিমেটলি এইভাবে কিছুই হবে না, নিজের বদজম নিজে সৃষ্টি করবে। বুদ্ধর ক্ষেত্রে ঠিক আছে, আমি বলছি যে আমি কেন বলবো না অ্যাচিভারের কথা। আমি যখন ফোন করেছি আমি তখন পেয়েছি, রাত্রে 2টো হোক 3টে হোক, মানে কিছু হচ্ছে না আমি ফোন করে দিয়েছি সঙ্গে সঙ্গে। আমি কেন বলবো না, আমি অবশ্যই বলবো যে অবশ্যই অ্যাচিভারের কাছে আসা উচিত। কে আর এরকম রাত্রেবেলা কে একজন ফোন তুলে বলবে হ্যাঁ ভাই দাঁড়া অঙ্কটা আমি করে পাঠিয়েছি, কেউ কি বলবে? কোনোদিনই সম্ভব নয়। আমি অবশ্যই বলবো অবশ্যই অ্যাচিভারের কাছে আসা উচিত। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ঠিক আছে, নমস্কার। নমস্কার।